প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর বোটানি 1 বিষয়ের উপর পাঠদান করব। আজকে যে নির্ধারিত অধ্যায় সেটি অধ্যায় 3। আজকে আমার অধ্যায়ের যে বিষয়বস্তু সেটি লাইকেন। ইতঃপূর্বে গত ক্লাসেও আমি একটি ক্লাস নিয়েছিলাম, এটি আজকে আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই লাইকেনের যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারব সেটি লাইকেনের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানব এবং আরেকটি বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্ট। ইকোনমিক ইম্পর্টেন্স, এই দুটি বিষয় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই দুটি বিষয় নিয়ে আজকে আমার ক্লাসটি সাজানো হয়েছে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার ইনবক্সে টেক্সট করবে। আশা করি আমি পরবর্তী ক্লাস নেওয়ার শুরুতেই এই বিষয়টি সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। লাইকেনের এই ক্লাসিফিকেশন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। প্রথমেই বিজ্ঞানী মিলার। বিজ্ঞানী মিলার একটি শ্রেণীবিন্যাস দাঁড় করান। সেই শ্রেণীবিন্যাসে লাইকেনকে দুটি শ্রেণীতে বিভক্ত করে। ক্লাস 1, এই ক্লাস 1 এর মধ্যে রাখা হয়েছে অ্যাসকোলাইকেন এবং আরেকটি ক্লাসে বিভক্ত করেন, সেটি ক্লাস 2। সেখানে ব্যাসিডিও লাইকেন। তাহলে মিলারের মতে লাইকেনকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, ক্লাস 1 অ্যাসকোলাইকেন এবং ক্লাস 2 ব্যাসিডিও লাইকেন। এর পরবর্তীতে আরো কিছু বিজ্ঞানী যেমন অ্যালেক্সিওলাস এন্ড মিমস, তারা লাইকেনকে শ্রেণীবিন্যস্ত করেন। তারা লাইকেনকে 3টি শ্রেণীতে বিভক্ত করেন। ক্লাস 1 অ্যাসকোলাইকেন, ক্লাস 2 ডিউটেরোলাইকেন and ক্লাস 3 একে বলা হয়ে থাকে ব্যাসিডিওলাইকেন। এই অ্যাসকোলাইকেনকে আবার কিছু উপশ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। এই অ্যাসকোলাইকেনকে আবার দুটি গ্রুপে বিভক্ত করা হয়ে থাকে, যাকে বলা হয় হাইমেনো অ্যাসকোলাইকেন এবং লুকোলো অ্যাসকোলাইকেন। এই হচ্ছে বিজ্ঞানী মিলার এবং অ্যালেক্সিওলাস ও মিমস অনুসারে শ্রেণীবিন্যাস। প্রথমেই মিলার দুটি শ্রেণীতে বিভক্ত করেন, অ্যাসকোলাইকেন, ব্যাসিডিওলাইকেন। অ্যালেক্সিওলাস ও মিমস অ্যাসকোলাইকেন 3টি শ্রেণীতে বিভক্ত করেন। একটি শ্রেণী অ্যাসকোলাইকেন, একে আবার 3টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে, হাইমেনো অ্যাসকোলাইকেন এবং লুকোলো অ্যাসকোলাইকেন। ক্লাস 2 ডিউটেরোলাইকেন এবং ক্লাস 3 ব্যাসিডিওলাইকেন। এই দুটি বিজ্ঞানীদের মতে আমরা লাইকেনের শ্রেণীবিন্যাস দেখলাম। এবার আমরা দেখব লাইকেনের
যে থ্যালাস, থ্যালাস স্ট্রাকচারের উপর ভিত্তি করে একটি শ্রেণী বিন্যাস করা হয়েছে। অন দ্য বেসিস অফ থ্যালাস স্ট্রাকচার, থ্যালাস স্ট্রাকচারের উপর ভিত্তি করে একে 5 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে লেপ্রুস, লেপ্রুস লাইকেন। লেপ্রুস লাইকেন হচ্ছে এটি একটি সরল প্রকৃতির লাইকেন। এই লাইকেনের শৈবাল সদস্য খুবই কম থাকে। একটি বা এক গুচ্ছ শৈবাল সদস্যকে ছত্রাক সদস্য ঢেকে রাখে। সেই ধরনের সরল প্রকৃতির লাইকেনকে বলা হয়ে থাকে লেপ্রুস লাইকেন। এই লেপ্রুস লাইকেনের এক্সাম্পল লেপ্রারিয়া, লেপ্রারিয়া। এই লাইকেন দেখতে খুবই সরল প্রকৃতি। 2 ক্রাস্টুস, ক্রাস্টুস লাইকেন। এই ক্রাস্টুস লাইকেনটি একটু জটিল প্রকৃতির। এটি তার সাবস্ট্রেটামের সাথে খুবই দৃঢ়ভাবে লেগে থাকে। এটি পাহাড়ের, নগ্ন পাহাড়ের পর্বতের গায়ে থাকতে পারে, এটি বাকলের মধ্যে থাকতে পারে এবং এটি খুবই জটিল প্রকৃতির। সহজেই এই সাবস্ট্রেটাম থেকে একে তুলে আনা যায় না। এই ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে ক্রাস্টুস লাইকেন। ক্রাস্টুস লাইকেনের উদাহরণ হচ্ছে গ্রাফিস স্ক্রিপ্টা, গ্রাফিস স্ক্রিপ্টা। এর পরবর্তীতে যে লাইকেন সেটি হচ্ছে ফোলিউস লাইকেন, ফোলিউস লাইকেন। এই ফোলিউস লাইকেনের দেখতে অনেকটা বিষম পৃষ্ঠ পাতার ন্যায়। এর পাতার যে অগ্রভাগ সেটা বাঁকানো থাকবে এবং লোভ ডাকায় থাকবে, এরকম লোভ থাকবে। এ ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে ফোলিউস লাইকেন, ফোলিউস লাইকেন। ফোলিউস লাইকেনের উদাহরণ হচ্ছে পেলটিজিরা বা জ্যান্থোরিয়া, জ্যান্থোরিয়া বা পেলটিজিরা। এরপরে রয়েছে ফ্রুটিকোস লাইকেন, ফ্রুটিকোস লাইকেন। এই ফ্রুটিকোস লাইকেন কোন সাবস্ট্রেটামের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে এবং এটি খারাপ প্রকৃতির হয় এবং শাখা প্রশাখা বিশিষ্ট হয়ে থাকে। এই ধরনের লাইকেন সাবস্ট্রেটামের সাথেও হালকাভাবে লেগে থাকে। এই ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে ফ্রুটিকোস লাইকেন। ফ্রুটিকোস লাইকেনের উদাহরণ আসনিয়া। এবং আরেকটি লাইকেন রয়েছে, সেটি হচ্ছে ফিলামেন্টাস, ফিলামেন্টাস বা সূত্রাকার লাইকেন, ফিলামেন্টাস বা সূত্রাকার লাইকেন। এই লাইকেনের শৈবাল সদস্যটি থাকবে একটু সূত্রাকার প্রকৃতির। যেহেতু এর নামই হচ্ছে ফিলামেন্টাস অর্থাৎ সূত্রাকার, সেই জন্য এই লাইকেন গঠনকারী যে থ্যালাস, সেই থ্যালাসের শৈবাল সদস্যগুলি সূত্রাকার হবে এবং ছত্রাক সদস্য সেই ছত্রাক সদস্য শৈবাল সদস্যকে আচ্ছন্ন করে রাখবে। এ ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে ফিলামেন্টাস লাইকেন। ফিলামেন্টাস লাইকেনের একটি উদাহরণ আমরা দেখতে পারি ইফেবি, ইফেবি। এই ধরনের লাইকেনটি হচ্ছে ইফেবি, এই লাইকেনটি হচ্ছে ফিলামেন্টাস লাইকেন। তো প্রিয় ছাত্ররা, আমরা তখন থ্যালাসের স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা শ্রেণী বিন্যস্ত করা হলো লাইকেনকে। লাইকেনকে এই শৈবাল সদস্য কিভাবে বিন্যস্ত রয়েছে সেই শৈবাল সদস্যের বিন্যাসের উপর ভিত্তি করেও লাইকেনকে শ্রেণী বিন্যস্ত করা হয়। অন দি বেসিস অফ distribution of
algae on the thallus। থ্যালাসে শৈবাল সদস্যর বিস্তৃতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগকে আমরা বলে থাকি হোমোইমেরাস লাইকেন। হোমোইমেরাস লাইকেন, হোমোইমেরাস লাইকেন, এই লাইকেনে শৈবাল সদস্য এবং ছত্রাক সদস্য যখন খুবই সুষমভাবে বিন্যস্ত অবস্থায় থাকে সেই ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে হোমোইমেরাস লাইকেন। এক্ষেত্রে আলাদা আলাদা কোনো স্তরায়ন বা অঞ্চলায়ন আমরা দেখতে পাই না, আমরা শুধু দেখতে পাই প্রত্যেকটা অংশেই শৈবাল এবং ছত্রাক সদস্য সুবিন্যস্ত ভাবে থাকে, সেই ধরনের লাইকেনকে বলা হয় হোমোইমেরাস লাইকেন। আমরা যদি একটু হোমোইমেরাস লাইকেনের গঠনটা দেখি তখন দেখতে পাবো এই ধরনের একটি গঠন ফুটে উঠে। এই ছত্রাকের মাইসেলিয়াম, ছত্রাকের মাইসেলিয়াম, ছত্রাকের মাইসেলিয়াম, প্রিয় ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা অংশেই শৈবাল সদস্য এবং ছত্রাক সদস্য কি রয়েছে সুবিন্যস্ত ভাবে অবস্থিত। সেই ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে, সেই ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে হোমোইমেরাস লাইকেন। হোমোইমেরাস লাইকেন। আমরা এই ধরনের লাইকেনের গঠন আমরা যদি দেখতে পাই সেই ধরনের লাইকেনকে আমরা বলবো হোমোইমেরাস লাইকেন। তাহলে এগুলো হচ্ছে ফাঙ্গাস স্তর, আর ফাঙ্গাস স্তরের মধ্যে অ্যালজি স্তরটি থাকে এবং সব সময় সব জায়গায় সুষমভাবে বিন্যস্ত থাকে। এই ধরনের স্ট্রাকচারকে বলবো আমরা হোমোইমেরাস লাইকেন। এখন যে ফিগারটা আমরা দেখলাম এটা আমরা পোলেমা টেনাক্স যে লাইকেন রয়েছে তার থ্যালাসের প্রস্থচ্ছেদ দেখলে আমরা এই ধরনের একটি চিত্র দেখতে পাবো, সেই জন্য এটিকে বলা হয় হোমোইমেরাস লাইকেন। এছাড়াও আরেকটি লাইকেন রয়েছে হেটারোমেরাস। হেটারোমেরাস লাইকেনে যে লাইকেনে শৈবাল স্তরটি শুধু একটি অঞ্চলে থাকবে এবং সমস্ত থ্যালাসের সর্বত্র থাকবে ছত্রাক সদস্য, সেই ধরনের লাইকেনকে বলা হয় হেটেরোমেরাস লাইকেন। হেটেরোমেরাস লাইকেন। এই হেটেরোমেরাস লাইকেনের উদাহরণ হচ্ছে আসনিয়া। আমরা হেটেরোমেরাস লাইকেনের যে স্তরাঞ্চল রয়েছে সেই স্তর অঞ্চল সম্পর্কে একটু চিত্রের মাধ্যমে দেখতে পাবো। তাহলে থ্যালাসকে অ্যালজি সদস্যের ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, হোমোইমেরাস এবং হেটেরোমেরাস। এখন আমরা হেটেরোমেরাস লাইকেনের সম্পর্কে জানবো। উপরের দিকে হাইফি সমূহ ছত্রাকের হাইফি ঘনসন্নিবিষ্ট হয়ে একটি স্তর তৈরি করে যাকে বলা হয় ঊর্ধ্বস্তর বা ত্বক এপিডার্মিস। এই ত্বকের উপরে অনেক সময় এরকম ছিদ্রযুক্ত থাকে যাকে বায়ুরন্ধ্র বা শ্বাসরন্ধ্র আমরা বলে থাকি। এই স্তরে শৈবাল ছত্রাক সদস্য কেবলমাত্র তার হাইফিগুলি ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে। এই অঞ্চলকে বলা হয় ঊর্ধ্বত্বক বা এপিডার্মিস।
এই ঊর্ধ্বত্বকের মাঝে একটি শৈবাল স্তর দেখা যায়। কেবল এই অংশেই আমরা শৈবাল স্তরটি দেখতে পাব, এছাড়া আর কোথাও শৈবাল স্তর থাকে না। এই স্তরের মধ্যেও হাইফি সমূহ একটু বিন্যস্ত থাকবে এবং হালকা বুননের থাকবে। তাহলে এই স্তরকে বলবো আমরা এলজি বা অ্যালগাল রিজিয়ন। এরপরে যে স্তরটি দেখা যায় সেই স্তরটি হচ্ছে এই ছত্রাকের যে হাইফি সমূহ, সেই ছত্রাকের হাইফি সমূহ ঢিলে ঢালা ভাবে বিন্যস্ত হয়ে একটি স্তর তৈরি করে, সেই ধরনের স্তরকে বলা হয়ে থাকে মেডুলা। তো মেডুলা অঞ্চলে এই ধরনের ছত্রাকের হাইফি একটু হালকা বুননের থাকবে এবং একটি স্তর তৈরি করে। এই ধরনের স্তরকে আমরা বলবো মেডুলা। তো এই মেডুলা অঞ্চলে কোনো ছত্রাক নেই। এবং সর্বশেষ যে স্তর, নিম্ন স্তর, এই নিম্ন ত্বকেও উপরের ত্বকের মতো একটি গঠন তৈরি করে, যেখানে ছত্রাকের হাইফি সমূহ কম্প্যাক্ট বা খুবই ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করে। এই ধরনের স্তরকে বলা হয়ে থাকে নিম্ন ত্বক বা লোয়ার কর্টেক্স। এবং এই লোয়ার কর্টেক্স এর নিচ থেকে এই খাদ্য শোষণকারী যে অংশ বা অঙ্গ রাইজাইন উৎপন্ন হয়। রাইজাইন উৎপন্ন হয়ে থাকে। তাহলে এটি লোয়ার কর্টেক্স, এটি আপার কর্টেক্স। এই হচ্ছে একটি হেটেরোমেরাস লাইকেনের যে থ্যালাসের স্ট্রাকচার। আমরা এই ধরনের থ্যালাস দেখতে পাই, যেখানে উপরের স্তরটি কেবলমাত্র ফাঞ্জি দ্বারা তৈরি। তারপরে যে স্তর, সেই স্তরের মধ্যে শুধুমাত্র এলজি থাকে, তাকে এলজি রিজিয়ন বা অ্যালগাল রিজিয়ন বলা হয়ে থাকে। এর পরবর্তী যে স্তর, সেখানে ছত্রাকের হাইফি সমূহ একটু ঢিলে ঢালা ভাবে বিন্যস্ত হয়ে যে স্তরটা তৈরি করে, সেই স্তরটাকে বলা হয় মেডুলা। এবং নিচে একটি স্তর দেখেছে, তার লোয়ার কর্টেক্স। এবং এখানে শেষ থেকে নিচের অংশ থেকে রাইজাইন নামে একটি অঙ্গ তৈরি হয়, যার মাধ্যমে খাদ্য শোষণ করে থাকে সাবস্ট্রেটাম থেকে। এবার আমরা আরেকটি বিষয়ের উপর ভিত্তি করে লাইকেনের শ্রেণী বিন্যস্ত করতে পারি, সেটি হচ্ছে লাইকেনের মধ্যে ছত্রাকের উপস্থিতি বা ছত্রাকের নির্ভরশীলতার উপর ভিত্তি করে থ্যালাস কি ধরনের হতে পারে। অন দি বেসিস অফ ডিপেন্ডস অন ফাঙ্গি বা ফাঙ্গাসের যে উপস্থিতির উপর ভিত্তি করে একে আমরা দুই ভাগে ভাগ করি। একটিকে বলবো আমরা অ্যাসকোলাইকেন এবং আরেকটিকে বলা হয়ে থাকে ব্যাসিডিওলাইকেন। অ্যাসকোলাইকেন কাকে বলা হয়? অ্যাসকোলাইকেন হচ্ছে যে লাইকেনে থ্যালাস গঠনকারী ছত্রাক সদস্যটি অ্যাসকোমাইসেটিস শ্রেণীর হয়ে থাকে। তাহলে এর ছত্রাক সদস্য কি হবে? অ্যাসকোমাইসেটিস শ্রেণী। ছত্রাক সদস্য যদি অ্যাসকোমাইসেটিস শ্রেণীর হয়,
সেই ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে অ্যাসকোলাইকেন। সিমিলারলি ব্যাসিডিওলাইকেন হবে ছত্রাক সদস্য যদি ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর হয় সেই ধরনের লাইকেনকে বলা হয়ে থাকে ব্যাসিডিওলাইকেন। এবার এই অ্যাসকোলাইকেনের আবার তাদের অ্যাসকাসের গঠন এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। যদি অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ফানজিটি অ্যাসকাস যদি পেরিথেসিয়াম জাতীয় হয় সেই ধরনের অ্যাসকোলাইকেনকে বলা হয় পাইরেনোকার্পি, অর্থাৎ এদের অ্যাসকাসটি হবে পেরিথেসিয়ামের মতো, পেরিথেসিয়াম জাতীয়। আর যদি এই অ্যাসকাসটি অ্যাপোথেসিয়াম জাতীয় হয় তাকে বলা হয়ে থাকে জিমনোকার্পি। এর অ্যাসকাসটি হবে অ্যাপোথেসিয়ামের মতো। তাহলে আমাদের এই পেরিথেসিয়ামের স্ট্রাকচার এবং অ্যাপোথেসিয়ামের স্ট্রাকচারটা যদি আমরা একটু আর্ট করি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। পেরিথেসিয়াম হয় এরকম কলসি আকৃতির হয়, এই ধরনের কোষকে কলসি আকৃতির হবে এবং এর ভিতরে অ্যাসকাস উৎপন্ন হয়, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় পেরিথেসিয়াম। এবং এর যে উপরে একটি ছিদ্র পথ থাকে এই ছিদ্র পথকে বলা হয় অস্টিউল। ছিদ্র পথকে আমরা কি বলবো? অস্টিউল। এবং অস্টিউলের পথে এরকম প্যারাফাইসিস থাকে। তাহলে এই চিত্রটি হচ্ছে পেরিথেসিয়াম। আর অ্যাপোথেসিয়াম কিরকম? অ্যাপোথেসিয়ামের অ্যাসকাসটা যদি এরকম পেয়ালা আকৃতির বা কাপের মতো হয়ে থাকে, এর অগ্রভাগ এরকম প্রশস্ত থাকে এবং এর উপর দিকে যদি এভাবে অ্যাসকাস উৎপন্ন হয়, অ্যাসকাসের ভিতরে অ্যাসকোস্পোর তৈরি হয়ে থাকে, এই ধরনের অ্যাসকাস বিশিষ্ট অ্যাসকোলাইকেনকে বলবো আমরা জিমনোকার্পি। তাহলে এই ধরনের অ্যাসকাসটাকে কি বলা হয়? অ্যাপোথেসিয়াম। ফিগার অ্যাপোথেসিয়াম। তাহলে আমরা দেখতে পেলাম ছত্রাকের সদস্যের উপর ভিত্তি করে লাইকেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসকোলাইকেন ছত্রাক সদস্যটি অ্যাসকোমাইসিটিস শ্রেণীভুক্ত হবে এবং তাদের থ্যালাসের অ্যাসকাস গঠনের উপর ভিত্তি করে দুই প্রকৃতির, একটি হচ্ছে পাইরেনোকার্পি যেটি দেখতে কলসের মতো, আর একটি হচ্ছে জিমনোকার্পি, তার অ্যাসকাসটি অ্যাপোথেসিয়াম, এটি দেখতে অনেকটা পেয়ালার মতো বা কাপের মতো। আর একটি রয়েছে ব্যাসিডিওলাইকেন যার ছত্রাক সদস্যটি ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীভুক্ত। এছাড়াও লাইকেনকে তাদের হ্যাবিটেটের উপর ভিত্তি করেও শ্রেণী বিন্যস্ত করা যায় অন দ্য বেসিস অফ হ্যাবিটেট, যেটা আমি গত ক্লাসে পড়েছিলাম, সেজন্য এখানে আমি আলোচনা করব না। তাও দু একটি আমি নাম বলে দিচ্ছি, যেমন টেরিকুলাস, আমরা সেখানে আলোচনা করেছিলাম সেক্সিকুলাস, আমরা আলোচনা করেছিলাম লিগনিকুলাস, আমরা সেখানে আলোচনা করেছিলাম মেরিন লাইকেন, এরপর আমরা আলোচনা করেছিলাম ফ্রেশ ওয়াটার
লাইকেন, তারপরে কর্টিকুলাস, তো প্রিয় ছাত্ররা, আমরা তখন লাইকেনের যে শ্রেণীবিন্যাস রয়েছে সেই শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করলাম। প্রথমে আমরা মিলার শ্রেণীবিন্যাস দেখতে পেলাম, এরপর অ্যালেক্স প্লাস ও মিমসের শ্রেণীবিন্যাস দেখতে পেলাম। আমরা থেলাস গঠনকারী ছত্রাক সদস্যের উপর এর কত প্রকার হয়েছে, শৈবাল সদস্যের উপর এবং এদের বসবাসের উপর ভিত্তি করে, বাসস্থানের উপর ভিত্তি করেও ছত্রাকের শ্রেণীবিন্যাস করা হলো। এরপর আমরা ইকোনমিক ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব বা ইকোনমিক ইম্পর্টেন্ট। ইকোনমিক ইম্পর্টেন্স। লাইকেন আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লাইকেনের উপকারী দিক এবং অপকারী দিক উভয়ই রয়েছে। তো অপকারী দিকের চেয়ে যদি আমরা দেখি, উপকারী দিকটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। সেই উপকারী দিক নিয়ে প্রথমে আমি আলোকপাত করছি। মেরিটস। লাইকেন আমাদের কি কি উপকার করে থাকে। প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে সয়েল ফরমেশন। সয়েল ফরমেশন বা মাটি বা মৃত্তিকা গঠনে, মৃত্তিকা গঠনে এই লাইকেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জেনেছি যে লাইকেন সমূহ নগ্ন পর্বত গাত্রের মধ্যে অবস্থান করে, বিশেষ করে ক্রাস্টোস লাইকেন। এই ক্রাস্টোস লাইকেন নগ্ন যে পাহাড়ের গায়ে বা প্রস্তর খণ্ডের মধ্যে বসবাস করে, সে তার যে রাইজাইন বা থেলাসের মধ্য হতে এক ধরনের পদার্থ নিঃসৃত করে, যার ফলে সেই পাহাড়ের গায়ে ফাটল সৃষ্টি হয়। বা আমরা বলতে পারি এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে, যে শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন করে, সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস জলীয় বাষ্প অথবা পানির সাথে বিক্রিয়া করে এরা কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো প্রিয় ছাত্ররা, আমি আবার বলছি, শ্বসন প্রক্রিয়ায় এরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির পানি বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড পর্বতের গায়ে ফাটল তৈরি করতে সহায়তা করে এবং আস্তে আস্তে সেই পাথরখণ্ডগুলি ভেঙে যায় এবং সেখানে সয়েল বা মাটি তৈরি হয়ে থাকে। পরবর্তীতে ওই মাটির মধ্যে যে ছোট ছোট উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদগুলির মরণ পচনের মাধ্যমে হিউমাস তৈরি হয়। এভাবে আস্তে আস্তে উদ্ভিদ ক্রমাগমন দেখতে পাওয়া যায়। উদ্ভিদ ক্রমাগমন হচ্ছে প্রথমে ছোট জাতীয় উদ্ভিদ, তারপর আস্তে আস্তে হার্ড জাতীয়, শ্রাব জাতীয়, তারপরে ট্রি জাতীয়, এরকম বড় বড় উদ্ভিদের যখন আগমন ঘটে, সেই ধরনের ক্রমাগমনকে বলা হয় ক্রমাগমন, উদ্ভিদের ক্রমাগমন হয়ে থাকে। এই ক্রমাগমনের ফলে যে অ্যালজি এবং ফানজির কম্বিনেশন লাইকেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা সয়েল ফরমেশন দেখতে পেলাম। এরপরে আসো ফুড বা খাদ্য হিসেবে। খাদ্য হিসেবে লাইকেন এর ব্যবহার অতি প্রাচীন। এরা কীট পতঙ্গের খাদ্য হিসেবেও ব্যবহার হয়ে থাকে। ইনসেক্টের খাদ্য হিসেবেও লাইকেন ব্যবহৃত হয়। তেমনি একটি লাইকেন রয়েছে ক্যালকারিয়া। এই ক্যালকারিয়া লাইকেনটি কীট পতঙ্গ ভক্ষণ করে থাকে। এরা এনিম্যালের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। আমরা জানি
তুন্দ্রা অঞ্চলে বা বরফ আচ্ছাদিত যে অঞ্চল, সেই বরফ আচ্ছাদিত অঞ্চলের মধ্যে এক ধরনের লাইকেন জন্মে। সেই লাইকেনকে বলা হয়ে থাকে রেইনডিয়ার মস। এই রেইনডিয়ার মসটি বলগা হরিণের প্রিয় খাদ্য। এছাড়াও লাইকেন হিউম্যান ফুড হিসেবেও, মনুষ্য খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। অতি প্রাচীন কাল থেকেই ব্যবহার করা হয়েছে। বিভিন্ন দেশে এই লাইকেন সমূহ তাদের গুণাবলীর জন্য বা যেমন লাইকেনের মধ্যে রয়েছে লাইকেনিন নামক কার্বোহাইড্রেটস। এই লাইকেনিন নামক কার্বোহাইড্রেটস এর কারণে অতি প্রাচীন কাল থেকেই এই লাইকেনটি মানুষ ভক্ষণ করে আসছে। তাহলে খাদ্য হিসেবে ইনসেক্ট, অ্যানিম্যাল এবং হিউম্যানের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। এরপর আমরা দেখব মেডিসিনাল ভ্যালু। লাইকেনের অনেক মেডিসিনাল ভ্যালু রয়েছে। তার মধ্যে যেমন সেট্রারিয়া, এই সেট্রারিয়া আইল্যান্ডিকা যে লাইকেন, এই আইল্যান্ডিকা লাইকেন বিভিন্ন ক্ষেত্রে, যেমন যক্ষা, কুষ্ঠ এবং জ্বরের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। এছাড়াও রুসেলা মন্টেগনেই লাইকেনটিও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ঔষধি গুণাগুণ হিসেবে। এছাড়া আমরা কসমেটিক্স এর ক্ষেত্রে দেখে থাকি, কসমেটিক্স বা প্রসাধনী শিল্পে, কসমেটিক্স বা প্রসাধনী শিল্পেও বিভিন্ন ধরনের লাইকেনের ব্যবহার হয়ে থাকে। আমরা লাইকেনের যে পয়জনাস অ্যালকোহল, বিয়ার, এই ধরনের যে গুরুত্বপূর্ণ উত্তেজক পদার্থ যেগুলি তৈরি করা হয়ে থাকে ইস্ট থেকে, পরবর্তীতে ইস্টের পরিবর্তে লাইকেনের ব্যবহারও প্রচলিত রয়েছে। তাই আমরা এই উত্তেজক পদার্থ তৈরিতেও লাইকেনের ব্যবহার আমরা দেখে থাকি। আমরা লাইকেনকে বায়ো ইন্ডিকেটর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বায়ো ইন্ডিকেটর মানে যেখানে দূষণের মাত্রা প্রচুর পরিমাণে থাকে বা বেশি, সেই অঞ্চলে লাইকেন জন্মায় না। তার মানে আমরা বুঝতে পারি যে সমস্ত অঞ্চলে লাইকেন জন্মাচ্ছে সেই অঞ্চলে দূষণের মাত্রাটা কম, সেই জন্য বায়ো ইন্ডিকেটর হিসেবে লাইকেনের ব্যবহার রয়েছে। তারপরে বিষ তৈরিতে, বিভিন্ন ধরনের পয়জন তৈরিতে, পয়জন বা বিষ জাতীয় যে উপাদান, সেই বিষ জাতীয় উপাদান তৈরিতেও লাইকেনের ব্যবহার রয়েছে। তেমন একটি লাইকেন লেথারিয়ান যে লাইকেনটি রয়েছে, এই লাইকেনটি বিষ জাতীয় উপাদান তৈরিতেও ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম লাইকেন এর উপকারের দিক অনেক। এবার আমরা লাইকেনের ডিমেরিটস নিয়ে আলোচনা করব। এছাড়াও আরো অনেক উপকার রয়েছে, সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবে। ডিমেরিটস বা অপকারী দিক, আমরা জানি লাইকেন বিভিন্ন ধরনের চিত্রকর্ম, পেইন্টিংকে নষ্ট করে দিতে পারে। পেইন্টিং
ডিস্ট্রয় করে থাকে। তো চিত্রকর্ম সমূহ নষ্ট হয়ে গেলে আমাদের অমূল্য সম্পদ নষ্ট হয়ে যায়, তাই এই পেন্টিং বা চিত্রকর্ম নষ্ট করার ক্ষেত্রে লাইকেন ভূমিকা পালন করে থাকে। কালচার অ্যান্ড মনুমেন্টসের ডিস্ট্রয় করে থাকে। এই বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং স্মৃতিসৌধ ধ্বংস করার ক্ষেত্রেও লাইকেন বিশেষভাবে দায়ী। এই লাইকেনের আমরা বলেছিলাম এটি থেকে এক ধরনের বিষ জাতীয় উপাদান তৈরি করা যায়, তাই এই লেথারিয়া যে লাইকেনটি রয়েছে সেটি ভক্ষণ করলে মানুষ এবং গবাদি পশুর মৃত্যু হতে পারে। তো মানুষ এবং গবাদি পশুর মৃত্যুর ক্ষেত্রেও এই লেথারিয়া লাইকেনটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি আমাদের খুব অর্থনৈতিকভাবে ক্ষতিকর দিক। এছাড়াও বিভিন্ন ধরনের যে মানুষের রোগ, যেমন অ্যালার্জি হওয়ার জন্য এক ধরনের লাইকেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা এতক্ষণ লাইকেনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, যা উপকারী দিক রয়েছে, ঠিক তেমনি অপকারী দিক সম্পর্কেও আলোচনা করলাম। প্রিয় ছাত্ররা, এটি আমাদের লাইকেন সম্পর্কে লাস্ট ক্লাস। আমরা ইতোপূর্বে লাইকেনের হ্যাবিটেট, ক্লাসিফিকেশন, ইকোনমিক ইম্পর্টেন্ট এবং লাইকেনের ডেফিনিশন, এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তোমাদের পরীক্ষার জন্য এই লাইকেন চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অধিকতর জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি করে বই পড়বে এবং লাইকেন সম্পর্কে যে সুস্পষ্ট ধারণা সেটা নিয়ে তোমরা এক্সাম হলে যাবে। আর আমার ক্লাসে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে টেক্সট করবে, আমি পরবর্তী ক্লাস নেওয়ার শুরুতেই সেই বিষয়গুলি সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ যারা আমাকে শুনলেন, দেখলেন, তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ঢাকা কলেজ পরিবার পক্ষ হতে, উদ্ভিদ বিজ্ঞান পরিবারের পক্ষে আমাকে এই ক্লাসটি পরিচালনা করতে দেওয়ার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক।